শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে। আমি আসমাউল হোসনা মিম। আমাদের আজকের ক্লাসের বিষয় ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস। আমরা এই অধ্যায়ের প্রথম থেকে পঞ্চম পাঠ পর্যন্ত পড়ব। চলো আমরা পাঠ শুরু করার প্রথমে জেনে নেই এই পাঠ শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো। আমরা জানতে পারবো বাঙালির মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ। আমরা জানতে পারবো কিভাবে বাঙালিরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। দেখো, আমরা আরো জানতে পারবো মানব জাতির বসতির ধারণা। মানব বসতি যে বাংলাদেশে শুরু হয়েছিল সেই বসতি সম্পর্কে আমরা এই পাঠ থেকে ধারণা লাভ করতে পারবো। এরপরে আমরা জানবো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুগ বিভাজন সম্পর্কে। চলো তাহলে আমরা শুরু করি মূল পাঠ। তার আগে আমরা একটা জিনিস জানি, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার দেশের নাম কি, তাহলে তুমি কি বলবে? অবশ্যই বলবে বাংলাদেশ। তুমি, আমি এবং আমরা এই যে স্বাধীনভাবে মাথা উঁচু করে বলতে পারছি আমার দেশের নাম বাংলাদেশ, সেটা কিভাবে অর্জিত হলো সেই ইতিহাস সম্পর্কে কিন্তু আজকে আমরা এই অধ্যায়ে জানব। চলো আমরা জানি কেমন করে সৃষ্টি হয়েছে আমাদের এই বাংলাদেশ। 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত এই সময়টা পুরোটা সময় বাংলাদেশ ছিল পাকিস্তানের অধিভুক্ত। অর্থাৎ আমরা যে নামে পরিচিত ছিলাম সেটা ছিল পাকিস্তান। পাকিস্তান দুইটি অংশে বিভক্ত ছিল। দেশ বিভাজনের পর বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। তখন আমরা ছিলাম পাকিস্তানের অন্তর্ভুক্ত, ভারতবর্ষ এবং পাকিস্তান। তো এই পাকিস্তানের ছিল দুটি অংশ, একটি ছিল পূর্ব পাকিস্তান এবং একটি ছিল পশ্চিম পাকিস্তান। পূর্ব এবং পশ্চিম পাকিস্তান এই দুইটি দেশের মাঝে ছিল প্রায় 1200 মাইলের ব্যবধান। তোমরা চিন্তা করতে পারছো, একটি দেশের মাঝখানে ছিল প্রায় 1200 মাইলের ব্যবধান। শুধু যে এই ব্যবধান আক্ষরিক অর্থে ছিল তা কিন্তু না, এই ব্যবধান ছিল মানসিকও। এই সম্পর্কে আমরা আরো আলোচনা করব। আমরা জানবো কেমন করে এই মানসিক ব্যবধানটা ছিল। 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত যতদিন আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, তখন আমরা হয়েছি অনেক বঞ্চনার শিকার। অনেক ধরনের ব্যবধান, অনেক ধরনের বৈষম্য আমাদের সাথে করা হয়েছে। আর এই ফলেই কিন্তু সৃষ্টি হয়েছে আমাদের স্বাধীনতার যুদ্ধ। স্বাধীনতার যুদ্ধ মানে কি বলতো? স্বাধীনতার যুদ্ধ মানে হচ্ছে স্বাধীন হওয়ার যে যুদ্ধ। যখন তুমি পরাধীন থাকবে, যখন তুমি বঞ্চিত হবে, তখনই কিন্তু তোমার মনে হবে যে আমি স্বাধীন হতে চাই। বাঙালি যখন অনেক ধরনের বঞ্চনার শিকার হয়ে স্বাধীনতার সিদ্ধান্ত নিল, তখনই তারা শুরু করলো মুক্তিযুদ্ধ। আমরা আজকে মুক্তিযুদ্ধের পটভূমি সম্পর্কে জানব, কেমন করে শুরু হলো এই মুক্তিযুদ্ধ। তার আগে আমরা জেনে নেই যে আমাদের এই মুক্তিযুদ্ধে আমাদের কাণ্ডারি রূপে কে আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। 1971 সালে 25শে মার্চ মধ্যরাতের শেষে, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতার ঘোষণা পাঠান। তার এই স্বাধীনতা ঘোষণা অনুযায়ী বাঙালি সকলে একত্রিত হয়ে উজ্জীবিত হয় এই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। এই যে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের জন্য। এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বাঙালি জনতার, ছাত্র, কৃষক, শিক্ষিত, অশিক্ষিত যারা ছিল, আপামর জনতা সবাই একত্রিত হয়েছিল একজন কাণ্ডারির অধীনে। সেই কাণ্ডারি বা আলোর দিশারি ছিলেন আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আলোর দিশারি রূপে আমাদেরকে দেখিয়েছেন কেমন করে আমরা আমাদের এই বঞ্চনা, আমাদের এই অধিকার আন্দোলনে আমরা কেমন করে ঝাঁপিয়ে পড়ব। চলো আমরা জানি এই মুক্তিযুদ্ধের পটভূমি সম্পর্কে। মুক্তিযুদ্ধের পটভূমিতে আমরা দেখতে পাই যখন 1971 সালে 25শে মার্চ এর প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপরে। রাতের আধারে তারা হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞে প্রাণ হারায় আপামর অনেক সাধারণ জনতা। আর ঠিক তখন আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে একটি অস্থায়ী প্রবাসী বাংলাদেশি সরকার গঠন করা হয়।
অর্থাৎ এই সরকারের অধীনে থেকে আমরা আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত করেছিলাম। এ সময়ে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। যখন বঙ্গবন্ধু এই স্বাধীনতার ঘোষণা দেন অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে, যখন তিনি বলেন যে আমরা এখন স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা একটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি, তখন তাকে গ্রেফতার করা হয়। ঠিক এই ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করার পর তার অনুপস্থিতিতে এই যে অস্থায়ী রাষ্ট্র গঠন করা হয়েছিল, যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, তারা সবাই একত্রিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। এই যে বাঙালির মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে ইপিআর, সেনা সদস্য, ছাত্র, জনতা, অস্ত্রহীন সাধারণ আপামর জনগণ কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আর এই ঝাঁপিয়ে পড়ার মূল মন্ত্র বা মূল কাণ্ডারি হিসেবে আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এখন জানব বাংলাদেশের মানব বসতি সম্পর্কে। অনেক প্রাচীনকাল থেকে কিন্তু বাংলাদেশে মানব বসতি ছিল। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মাধ্যমে কিন্তু সেটি এখন আবিষ্কৃত হয়েছে। চলো আমরা দেখি কিভাবে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে প্রাচীনকাল থেকে মানব বসতি বিস্তার ছিল। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লার কোনো কোনো অঞ্চলে প্রাচীন ভূমি হিসেবে পরিচিত। এছাড়া রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল এবং নরসিংদী সহ কিছু অংশ কিন্তু বেশ প্রাচীন। তোমরা আরো জানবে চট্টগ্রামের রাঙামাটি, সীতাকুণ্ড এবং কুমিল্লার লালমাই পাহাড় আর হবিগঞ্জের চুনারঘাট এবং নরসিংদীর উয়ারি বটেশ্বর প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস বহন করে। ওই সময়ে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে দেখা গেছে যে ওখানকার বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে দেখা গেছে বিভিন্ন ধরনের হাতিয়ার, যেমন ধরো পাথর ও কাঠের হাত কুঠার, তারপরে হচ্ছে বাটালি, তীরের ফলক, এগুলো প্রত্নতাত্ত্বিকের মাধ্যমে ওখান থেকে উদ্ধার হয়েছে। সেখান থেকে প্রমাণ পাওয়া যায় যে অনেক আগে থেকে কিন্তু বাংলাদেশে প্রাচীন মানব বসতি ছিল। এই প্রাগৈতিহাসিক যুগকে বলা হয় কিন্তু প্রস্তর যুগ, অর্থাৎ এই যুগটাকে আমরা প্রস্তর যুগ হিসেবে বিবেচনা করতে পারি। এরপরে নরসিংদীর উয়ারি বটেশ্বরে তাম্রপ্রস্তর যুগের আবিষ্কার হয় বা তাম্রপ্রস্তর যুগ বলে বিবেচিত হয়। এই সময়ে গর্ত বসতির চিহ্ন আবিষ্কার হয়েছে, অর্থাৎ আমরা নরসিংদীর উয়ারি বটেশ্বরে তাম্রপ্রস্তর যুগের যে নিদর্শন সেটি পেয়েছি। এরপর দেখো সিন্ধু সভ্যতার খ্রিস্টপূর্ব 2700 অর্থাৎ 2700 থেকে 1700 অব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম নগর সভ্যতা হিসেবে বিবেচিত। এই সভ্যতাটাকে বলা হয় প্রথম নগর সভ্যতা। এরপরে দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন পাই আমরা বগুড়ার বরেন্দ্রভূমি এবং মহস্থানগড়ের নরসিংদীর মধুপুর ভূমি উয়ারি বটেশ্বরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসের মৌর্য যুগের যে সভ্যতা অর্থাৎ মৌর্য যুগের সম্রাট অশোকের সময় থেকে কিন্তু জানা যায়, অর্থাৎ বাংলাদেশ অংশের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি মৌর্য যুগের অশোকের সময় থেকে। এই সময় মহাস্থানগড়ে প্রাপ্ত শিলালিপি থেকে অনুমান করা হয় যে মৌর্য সম্রাট অশোক পণ্ডুনগরের শাসক হিসেবে শাসন কার্য চালিয়েছেন। আবার কেউ কেউ বলে যে চট্টগ্রাম পর্যন্ত এই মৌর্য শাসন ছিল। গুপ্তরা মূলত ভারতীয় উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন। আমাদের বাংলাদেশ নামে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দেশ হিসেবে তখন কিন্তু পরিচিত ছিল না, অর্থাৎ বাংলাদেশ নামে যে অঞ্চল এই হিসেবে কিন্তু তখন পরিচিত ছিল না। তখন সেটি ছিল বিভিন্ন অঞ্চল হিসেবে, যেমন ধরো পণ্ডুবর্ণ, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল প্রভৃতি জনপদ নামে, অর্থাৎ বাংলাদেশ নামে সুনির্দিষ্ট কোনো অংশ ছিল না। এরকম বিভিন্ন নামে এই জনপদ হিসেবে ছিল। গুপ্ত শাসনের আমল যখন শেষ হয় তখন যে আমলটি শুরু হয় সেটাকে বলা হয় গুপ্ত পরবর্তী শাসন আমল, অর্থাৎ গুপ্ত শাসন আমল শেষের অংশটিকে বলা হচ্ছে গুপ্ত পরবর্তী শাসন আমল। এখন এই গুপ্ত পরবর্তী শাসন আমলের সময়ের পরে সপ্তম শশকে শশাঙ্ক নামে একজন শাসক ছিলেন, যিনি এই সময়কাল পর্যন্ত তার শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এই শশাঙ্কের
শশাঙ্কের শাসন আমলের পর প্রায় 100 বছর পর্যন্ত সময়কাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ প্রাচীন বাংলায় কে এই অঞ্চল শাসন করেছে তার কোনো স্থায়ী তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ কোন স্থায়ী শাসক এটি শাসন করেছেন সেই কোনো তথ্য আসলে আমরা এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ এই সময়ে কোনো স্থায়ী শাসক এই সময় ছিল না। তো শশাঙ্কের আমলের পরে এই 100 বছর এই সময়টাতে বাংলাদেশ অর্থাৎ যে প্রাচীন বাংলাদেশের কথা আমরা বলছি সেই পুরো জনপদ অঞ্চলটিতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বিরাজ করে, মারামারি, হানাহানি, এরকম ধরনের বিশৃঙ্খল ছিল এই সময়। এবং এই পরবর্তী সময় আবার বিভিন্ন ধরনের রাজ্য বা বিভিন্ন ধরনের শাসক আসেন, যেগুলো আমরা পরবর্তী অধ্যায়ে পড়ব যে কোন কোন শাসন আমল এরপর থেকে আমরা দেখছি। অর্থাৎ এই গুপ্ত শাসন আমল, গুপ্ত পরবর্তী শাসন আমল এবং শশাঙ্কের শাসন আমলের শেষে কোন শাসন আমল শুরু হয়েছে চলো আমরা বোর্ডে দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানবো পাল রাজবংশ সম্পর্কে। পাল রাজবংশ, যার স্থায়িত্ব ছিল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পাল রাজবংশ কিন্তু ছিল সবচাইতে দীর্ঘস্থায়ী শাসন আমল। চলো আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানি। বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে এই পাল রাজবংশ। এর প্রতিষ্ঠাতা গোপাল শতবর্ষব্যাপী যে কোলাহলের কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে শতবর্ষ কোনো স্থায়ী কোনো শাসক ছিল না, সে সময় ছোট ছোট বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন কোলাহল সৃষ্টি হয়েছিল, নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। তো এই পাল বংশের এই গোপাল শতবর্ষী ব্যাপী এই কলহ, নৈরাজ্য, হানাহানির অবসান ঘটিয়ে তার শাসন আমল বা তার শাসন বরেন্দ্র শাসক হিসেবে উপস্থিত হন। এবং তিনি যে শাসন আমলে প্রতিষ্ঠিত হন বা তিনি যেই শাসন আমল পরিচালনা করেন তিনি তখন খুব ভালো একজন সুবিবেচক শাসক হিসেবে বিবেচিত ছিলেন। অর্থাৎ তিনি খুব জনপ্রিয় শাসক হিসেবে বিবেচিত হন। এরপরে আরো তাদের বংশেরই আরো কিছু শাসক তার পরবর্তীতে এই সিংহাসনে বসেন। তারা হচ্ছেন ধর্মপাল এবং দেবপাল। এরাও বেশ অনেকদিন ধরে এই শাসন আমলকে বিস্তার করেন। তারা এই শাসন আমল বিস্তার লাভ করেন বা এই শাসন পরিচালনা করেন। তো এই পাল বংশীয় ধর্মপাল এবং দেবপাল এই বংশের বিখ্যাত শাসক হিসেবে যখন শাসন আমল পরিচালনা করেন তখন পাল বংশের শাসন আমলে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বেশ অনেক ক্ষেত্রে অনেক বেশি সুনাম লাভ করে। বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে, বিভিন্ন ধরনের ক্ষেত্রে অনেক সুনাম লাভ করে। সেগুলো কি? সেগুলো হচ্ছে এই পাল বংশের শাসন আমলে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প এবং শিল্পকলা সহ অনেক ক্ষেত্রে অনেক বেশি সুনাম লাভ করে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কৈবত বিদ্রোহ সম্পর্কে। দীর্ঘ 400 বছরের শাসন আমল করলেও মানে এই শাসন আমল পরিচালনা করলে সবাই কিন্তু সুবিবেচক হিসেবে ছিলেন না বা সুশাসক হিসেবে প্রতিষ্ঠিত হননি। কেউ কেউ দূরদর্শিতার পরিচয়ও দিতে পারেননি। তো এই সময় রাজা দ্বিতীয় মহিপালের সময় একটা বিদ্রোহ দেখা দেয়। রাজা দ্বিতীয় মহিপাল যখন রাজ্য শাসনামল করছিলেন তখন ভাইয়ে ভাইয়ে কলহ, অর্থাৎ উত্তরাধিকার প্রাপ্তির জন্য ভাইয়ে ভাইয়ে যে কলহ সৃষ্টি হয় সেটা নিয়ে অনেক বিব্রত হয়ে তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েন। তো এই দুর্বলতার সুযোগ নিয়ে একটি বিদ্রোহের জন্ম নেয়। এই বিদ্রোহের ক্ষেত্রে এই দ্বিতীয় রাজা মহিপালের সময় 1080 খ্রিস্টাব্দে দিব্য এর নেতৃত্বে কৈবর্ত নামক একটি জেলে সম্প্রদায় শাসক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। অর্থাৎ তারা বিদ্রোহ করে জয়লাভ করেন। যারা জয়লাভ করেন তারা হচ্ছিলেন একটি জেলে সম্প্রদায়। তো এই জেলে সম্প্রদায় অর্থাৎ কৈবর্ত নামক যে জেলে সম্প্রদায় ছিল তাদের শাসন আমলটা অনেক বেশি দিন ছিল না, অর্থাৎ স্বল্পস্থায়ী ছিল। কারণ এই মহিপাল, রাজা মহিপালের ভাই, তার নাম ছিল রামপাল। সেই রামপাল এই কৈবর্তদেরকে পরাজিত করেন। অনেক বড় একটি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের মাধ্যমে তিনি তাদের পরাজিত করে পুনরায় বরেন্দ্রভূমিতে এই রাজবংশের শাসনামল পুনঃপ্রতিষ্ঠা করেন। অর্থাৎ যে শাসনামলটি চলছিল সেই কৈবর্ত দ্বারা যে স্বল্প সময়ের যে শাসনামলটি চলছিল তাদেরকে তিনি পরাজিত করে পুনরায় রাজ্য প্রতিষ্ঠিত করেন। তিনি হলেন দ্বিতীয় রাজা মহিপালের ভাই রামপাল। এই রামপাল কৈবর্তদেরকে পরাজিত করে পুনরায় এই পাল বংশ বরেন্দ্রভূমিতে পাল বংশের শাসনামল
প্রতিষ্ঠিত করেন। আমরা কি বুঝতে পেরেছি আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? আমরা দেখলাম যে রাজা পাল বংশ রাজবংশ যে ছিল সেটা কেমন করে বাংলাদেশের উপর তাদের রাজত্ব বিস্তার করেছিল। এ সময় পাল বংশই আমাদের রাজ্য শাসন করছিল, কিন্তু একটি সময় বিদ্রোহ সৃষ্টি হয়। এই বিদ্রোহ দমন করে পুনরায় আবার পাল বংশ তাদের ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এরপর আমরা আরেকটি সম্প্রদায় সম্পর্কে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব পরবর্তী রাজবংশ অর্থাৎ সেন রাজবংশ সম্পর্কে, যারা 1098 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন আমল চালিয়েছে। চলো আমরা জানি তাদের সম্পর্কে। সেন বংশরা বা সেন বংশীয় লোকজন দক্ষিণাঞ্চলের কর্ণাটক থেকে পালদের অধীনে সেনাবাহিনীতে চাকরির উদ্দেশ্যে তারা এই দেশে আসে। অর্থাৎ তারা নিজেদের ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকে দুর্বল পাল রাজবংশদের দুর্বলতার সুযোগ নিয়ে। যেহেতু পাল বংশীয় রাজারা ধীরে ধীরে তাদের ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছিল, তখন সেন রাজবংশীয়রা তাদের ক্ষমতা দখল করে নেয়। রাজা মদন পালকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সেন বংশীয় রাজা বিজয় সেন ক্ষমতায় বসেন। এরপর বল্লাল সেন এবং লক্ষণ সেন নামক দুইজন রাজা এই সেন বংশীয় রাজা হিসেবে অনেকদিন পর্যন্ত তার রাজত্বকাল পালন করে যান। এই সেন বংশীয়রা কিন্তু ধর্ম বিষয়ে বেশ যত্নবান ছিলেন। এই সেনদের কাছ থেকে তুর্কি বীর, তোমরা নামটা বোর্ডে দেখতে পাচ্ছ, তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি এই নদিয়া বিজয় করেন। অর্থাৎ তিনি বিজয় করে নেন হচ্ছেন সেনদের কাছ থেকে। তার এই নদিয়া বিজয়ের ফলে মুসলিম শাসনের সূত্রপাত হয়। অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি সময় থেকে কিন্তু ইসলাম শাসন প্রতিষ্ঠা শুরু হয়। এই সময় থেকেই সমগ্র মুসলিম রাষ্ট্র ধীরে ধীরে মুসলিম শাসন আমলে শুরু হয়ে যায়, অর্থাৎ মুসলিম শাসনের অধীনে চলে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কি কি পড়লাম চলো আমরা আগে একবার এক ঝলক দেখে নেই। আজকে আমরা পড়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। এই অধ্যায়ে আমরা জেনেছি কেমন করে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসের পটভূমি সম্পর্কে আমরা জেনেছি। এই অধ্যায়ে আমরা আরো জেনেছি যে কেমন করে আপামর জনতা বা সাধারণ জনগণ কেমন করে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিহত করেছিল, অর্থাৎ প্রতিরোধ গড়ে তুলেছিল। এই অধ্যায়ে আমরা আরো জেনেছি বাংলাদেশে মানব বসতির ইতিহাস সম্পর্কে, অর্থাৎ এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে প্রাচীনকালে কখন থেকে মানব বসতি শুরু হয়েছিল সেটা সম্পর্কে আমরা এই অধ্যায়ে শিখেছি। সেই সঙ্গে আমরা আরো জেনেছি যে রাজনৈতিক ইতিহাস সম্পর্কে, এই সময়ে কোন কোন রাজা শাসন করেছেন, কিভাবে তাদের কত থেকে কত পর্যন্ত তাদের শাসন আমল বিস্তৃতি ছিল, সেগুলো সব আমরা এই অধ্যায়ে জানতে পেরেছি। চলো আমরা একটি ছোট্ট বাড়ির কাজ নিয়ে নেই। আমাদের আজকের বাড়ির কাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি আলোচনা করো। বাড়ির কাজ নাম্বার 2, বাংলাদেশের মানব বসতির ইতিহাস এবং রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এই হোমওয়ার্ক বা বাড়ির কাজটি তোমরা তৈরি করে যখন স্কুল খুলবে তখন শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি বিধি মেনে বাসায় অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।